হ্যালো 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 সকলকে অনেক ভালোবাসা। আজকের ভিডিওটি মূলত কোনো মোটিভেশনাল ভিডিও না, এটি তোমার লাইফের একটি লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে। এবং আমি আজকে তোমাকে আমার লাইফের কিছু ট্রিক্স এবং আমি স্টুডেন্ট লাইফে যে ট্রিক্সগুলো ইউজ করতাম সেই ট্রিক্সগুলো থেকে আমি তোমাকে আজকে বেশ কিছু মজার ট্রিক্স শেয়ার করব বা মজার টিপস শেয়ার করব যে তুমি কিভাবে খুব কম সময়ে অনেক বেশি পরিমাণ পড়াশোনা করতে পারো। তো আমরা মোটামুটি সকলেই জানি যে সাকসেস আসলে সবার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। এক একটা মানুষ এক একভাবে সফলতা অর্জন করে জীবনে। প্রত্যেকটা মানুষের সফলতা অর্জন করার ভঙ্গিমা বা স্টাইল আলাদা আলাদা ধরনের। কিন্তু যে ব্যক্তি কম সময় অনেক কাজ করতে পারে তার কাছে সাকসেস অর্জন করাটা তুলনামূলক অনেক সহজ। তো আমরা আজকে এমন 16টা খুব সাকসেসফুল বা খুব ইম্পর্ট্যান্ট ইউজফুল টিপস নিয়ে কথা বলতে যাচ্ছি, যেগুলো আসলে তুমি যদি পড়াশোনা অথবা তোমার কর্মজীবনে কাজে লাগাও, তুমি যে ক্লাসেই পড়ো, ক্লাস 7, 8, 9, 10, 11, 12 বা অনার্স যেখানেই যে সেক্টরে থাকো না কেন, বা তুমি যদি ইভেন এমন হতে পারে যে পাশ করে জবে ঢুকে গেছো, সেখানেও তোমার এই টিপসগুলো অনেক হেল্প করবে। তাহলে চলো আমরা দেখে ফেলি যে কোন কোন টিপস ইউজ করলে আমরা বা কোন কোন ট্রিক্স ইউজ করলে আমরা কম সময় অনেক কাজ করে ফেলতে পারবো। প্রথমত তোমাকে তোমার টাইম লিমিট সেট করতে হবে পড়াশোনার জন্য বা কোনো একটা কাজের জন্য। আমি একটা সহজ এক্সাম্পল দিই। কোনো একটা মানুষ টানা অনেকক্ষণ ধরে কাজ করতে পারে না, কিন্তু আমরা যদি কাজগুলোকে ছোটো ছোটো সেগমেন্টে ভাগ করে ফেলি তাহলে কিন্তু কাজগুলো করা আমাদের জন্য তুলনামূলক সহজ হয়ে যায়। তার মানে আমি বলতে চাইছি যে সাপোজ তোমার টার্গেট আজকে দিনে তুমি 8 ঘন্টা পড়তে চাও, তোমার টানা 8 ঘন্টা পড়ার কোনো প্রয়োজন নাই, বিকজ টানা 8 ঘন্টা তোমার কখনোই মনোযোগ থাকবে না। সো তুমি কী করো, তুমি টাইম ফ্রেম ভাগ করে নাও। টাইম ফ্রেম মানে এমন হতে পারে যে তোমার 30 থেকে 40 মিনিট বা 30 থেকে 45 মিনিট এরকম একটা ফ্রেম ভাগ করো যে আমি পড়তে বসছি, আমি 45 মিনিট পর্যন্ত টানা পড়বো, তারপরে আমি উঠে একটা ব্রেক নিব। ক্লিয়ার? তো এটাকে আমরা নাম দিচ্ছি সেট ইউর টাইম লিমিটস। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সাপোজ তুমি একজন প্রোগ্রামার বা তুমি একজন জাস্ট মাত্র কোনো একটা জবে জয়েন করেছো মনে করো, সেখানে তোমার কোনো কিছু নিয়ে রিসার্চ করতে হচ্ছে, তো সেখানেও তুমি একটানা 40 থেকে 45 মিনিটের বেশি টানা কাজ করবে না, কারণ এই সময় পর গবেষণায় দেখা গেছে যে আমাদের ব্রেনটা আসলে স্লো হয়ে যায়। তাহলে সেট ইউর টাইম লিমিটস 30 to 45 মিনিটস। কিন্তু এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যালার্ট আছে, কারণ আমি তোমাকে মাত্র বলেছিলাম যে তুমি 45 মিনিট পর একটা ব্রেক নেবে। এখন এই ব্রেকটা নেওয়া কতটুকু হবে সেটা আমি তোমাকে একটু বোঝাই দিতে চাই। মনে করো তুমি 45 মিনিট পর চাচ্ছ যে আমি 15 মিনিট একটা বিশ্রাম নিব। এখন এই 15 মিনিটের বিশ্রাম তুমি একবারে নিতে পারো, অথবা কি করতে পারো, অথবা মনে করো তুমি 45 মিনিটের মধ্যে কি করতেছো, 10 মিনিট পড়তেছো বা 15 মিনিট পড়তেছো, উঠে যে 5 মিনিট ব্রেক নিচ্ছ, আবার পড়তেছো, আবার 15 মিনিট পর আবার 5 মিনিট ব্রেক নিচ্ছ, আবার পড়তেছো, আবার 15 মিনিট পর আবার 5 মিনিট ব্রেক নিচ্ছ। কথাটা বুঝো, 45 মিনিট পড়েছি আমি আর তারপরে 15 মিনিট ব্রেক নিয়েছি, তাহলে টোটাল কতটুকু সময় গেল? 1 ঘন্টা। 45 মিনিট টানা পড়েছি, তারপরে 15 মিনিট আমি ব্রেক নিয়েছি, সো টানা সময় হচ্ছে 1 ঘন্টা। এটাও তুমি করতে পারো, অথবা তুমি এমন করতে পারো যে প্রতি 20 মিনিট পর পর 5 মিনিট করে ব্রেক নিব। 20 মিনিট পড়লাম 5 মিনিট ব্রেক, 20 মিনিট পড়লাম 5 মিনিট ব্রেক, 20 মিনিট পড়লাম 5 মিনিট ব্রেক। অ্যানালাইসিস করে দেখা গেছে যে শর্ট ব্রেকগুলো তোমার জন্য ক্ষতি করে, এতে তোমার কোনো কাজও লাগে না, কারণ ব্রেকগুলো নেওয়ার উদ্দেশ্য থাকে আমাদের ব্রেনকে একটু ঠান্ডা করা, আমরা যা কিছু করছি সেগুলোকে একটু নিজের মনের মধ্যে রিমাইন্ড করা। সো অ্যালার্ট হচ্ছে তুমি কখনো শর্ট ব্রেকস নিবা না। দেখো এখানে লেখা আছে ডোন্ট টেক ফ্রিকুয়েন্ট অর লং ব্রেকস হোয়াইল স্টাডিং, মানে তুমি 5 মিনিট 10 মিনিট এরকমভাবে ব্রেক নিও না। তুমি টানা 45 মিনিট পড়ো, পরে 15 মিনিট বা 20 মিনিটের ব্রেক নাও। এরপরে 20 ব্রেকের মধ্যে তুমি হয়তো বা চা খাইতে পারো, বা তুমি একটু রেস্ট নিতে পারো, বা তুমি মনে করো একটু চোখ বন্ধ করে থাকতে পারো। দ্যাট মিনস যাতে তোমার বডি এবং ব্রেনটা ঠান্ডা হয়। তো দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট থিং। এরপরে যারা আসলে জাস্ট কি বলা যেতে পারে, আমরা পরীক্ষাতে যদি ভালো করতে চাই তাহলে আমাদের এটা কিন্তু একটা কম্পালসারি জিনিস যে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন পেপারগুলো আছে এই কোশ্চেন পেপারগুলো সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খ ধারণা লাগবে। যেমন তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হও বা এসএসসি পরীক্ষার্থী হও অথবা বুয়েট বা মেডিকেল পরীক্ষার্থী হও, তো সেক্ষেত্রে গত বছরে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো সম্পর্কে তোমার ধারণা থাকা কিন্তু বাঞ্ছনীয়। তার মানে তোমাকে গত বছরে যে প্রশ্নগুলো আসে সেগুলো সমাধান জানতে হবে। এবং এখানে তোমার একটা ট্রিক্স ইউজ করতে হবে, এটা 3 নাম্বার ট্রিক্স, যে ট্যাকেল দ্য লিটল স্টাফ ফার্স্ট। এখানে একটা চিত্র আছে, দেখো এই চিত্রে ছোট ছোট মাছগুলো মিলে একটা বড় মাছকে তাড়া করেছে, দেখছো? তো বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, তার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে তুমি দেখতে পাচ্ছ। এই কথাটা মানে হলো তুমি একটা চ্যাপ্টার সহজ হোক অথবা কঠিন হোক তুমি পড়তে বসছো, তোমার প্রথম দায়িত্ব হচ্ছে ওই চ্যাপ্টারের যে বিষয়গুলো তুলনামূলক ইজি সেগুলোকে আগে 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 সলভ করে ফেলা।
এবং তুমি যখন ইজি বিষয়গুলোকে সলভ করে ফেলবা তখন দেখবা তোমার মনের মধ্যে আলাদা একটা কনফিডেন্স আসছে যে আমি একটু পারতেছি তো, আমি আরেকটু ট্রাই করি, আমি এটা পারতেছি তো, আমি আরেকটু ট্রাই করি। এভাবে ট্রাই করতে করতে দেখবা তুমি কখন যে চ্যাপ্টার শেষ করে ফেলেছো তুমি নিজেও বুঝতে পারো নাই। সুতরাং তুমি কখনোই আগে ডিফিকাল্ট কোনো কিছু ধরবা না, সবসময় তোমার কাজ হবে ছোট বা সহজ জিনিসে শুরু করা, এতে তোমার কনফিডেন্সও বাড়বে এবং তুমি ধাপে 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 দিয়ে পড়তে পারবা। এক লাফে তো কলা গাছ ওঠা যায় না, বাট ধাপে 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 তুমি কিন্তু একটা 100 তলা বিল্ডিংও বানাতে পারো বা 100 তলা বিল্ডিংয়েও উঠতে পারো। সো ট্যাকেল দ্য লিটল স্টাফ ফার্স্ট। এবার 4 নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট, রিমুভ ডিস্ট্রাকশনস, কিপ অনলি দ্য থিংস দ্যাট রিকোয়ার ওয়াইল স্টাডিং। এই কথাটা মানে হচ্ছে যে তুমি যখন পড়াশোনা করবা তখন এমন কোনো কিছু তোমার আশেপাশে রাখবা না যা তোমাকে ডিস্ট্রাক্ট করতে পারে। এবং কথাটা খেয়াল রেখো, তুমি স্টুডেন্ট যদি হও তাহলে তোমাকে পড়াশোনাতে ডিস্ট্রাক্ট করে যে বিষয়গুলো আছে সেগুলো থেকে তোমার পারতপক্ষে দূরে থাকতে হবে। যেমন আমি কিন্তু বারবারই বলেছি যে তোমাদের এই যে বয়স, এসএসসিতে আছো বা ইন্টারমিডিয়েট আছো, এটা কিন্তু প্রেম ধ্রেম করার বয়স না। তুমি যদি এখন এই প্রেম ভালোবাসায় মনোযোগী দাও বা প্রেম ভালোবাসার মধ্যে ডুবে যাও তাহলে তোমার খারাপ করার সম্ভাবনা হিউজ, ভালো করার সম্ভাবনা থেকে 2-4টা লাকিলি ভালো করে ফেলতে পারে। সুতরাং এই যে মনে করো একটা অ্যাফেয়ার, এটা কিন্তু একটা ডিস্ট্রাকশনের কারণ। মোবাইল ফোন জাস্ট পাশে পড়ে আছে, পড়তেছো, তুমি দেখবা বারবার বারবার হাতটা ওই মোবাইল ফোনের দিকে চলে গেছে। তুমি অবচেতন মনে, তোমার সাবকনশিয়াস মাইন্ডেই দেখবা তোমার হাত বারবার মোবাইল ফোনকে টাচ করতেছে। সুতরাং তুমি পড়াশোনা করার সময় শুধুমাত্র সেই জিনিসগুলোকেই তোমার চারপাশে রাখো যা তোমার দরকারি। খাতা দরকারি, কলম দরকারি, বই দরকারি, গাইড বই দরকারি, টেস্ট পেপার দরকারি। এই বইগুলোকে তুমি এক জায়গাতে রাখো যেটা তোমার স্টাডি টেবিল। এবং স্টাডি টেবিলে তুমি যখন বসে আছো প্লিজ ফোন বা ল্যাপটপ এগুলো তোমার কাছে রাখার দরকার নেই। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার তাহলে যে ক্লাসগুলো করছি এটা তো আমি ফোনে বা ল্যাপটপে করছি, দেন আমি কি করবো? তুমি তো এখন বই পড়তেছো না, তুমি এখন আমার ক্লাস দেখতেছো, রাইট? বা তুমি হয়তো আমার কিছু টিপস দেখতেছো। তো সেই ক্ষেত্রে তুমি মোবাইল ফোন বা ল্যাপটপ ইউজ করো, কারণ তুমি এখন পড়তেছো না। বাট এই ভিডিওটা দেখে মনে করো তুমি পড়তে বসছো, এখন ডান পাশে তোমার ফোন আছে, তুমি বারবার দেখবা তোমার হাতে ওই ফোনটা অটোমেটিক চলে আসবে। সো পড়ার সময় ফোনটাকে তুমি যদি পারো কোনো একটা ড্রয়ারের মধ্যে লক করে রাখো। আর তুমি এখন এত বড় ভিআইপি না যে 2-4টা ফোন তোমার মিস হয়ে গেলে কোটি টাকা ডেলিংস সরে যাবে। সো তোমার অবশ্যই হাতের কাছে কোনোভাবে এই ডিস্ট্রাকশনের জিনিসপত্রগুলো রাখা উচিত হবে না। এবার 5 নম্বর পয়েন্ট হচ্ছে মেক এ টু ডু লিস্ট। টু ডু লিস্ট মানে হচ্ছে আমি কি কি করতে চাই, এরকম তুমি খাতাতে বা কোনো একটা ডায়েরিতে তোমাকে টু ডু লিস্ট করতে হবে যে আমি আগামীকালকে কি 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 করবো। ক্লিয়ার? তাহলে তুমি একটা পিকচার পাবা যে আজকে আমার কতটুকু কাজ করতে হবে বা আজকে আমার কতটুকু পড়াশোনা করতে হবে। সো এই টু ডু লিস্টটা খুব ইম্পর্ট্যান্ট। এটা তোমার ডেইলি যে কাজ, এই কাজগুলো তোমার সামনে প্রত্যক্ষভাবে তুলে ধরবে। তুমি মনে করো একটা 100 বা 200 টাকা দ্বারা ডায়েরি কিনে ফেলো। এই ডায়েরিতে তুমি রেগুলার যা যা পড়তেছো বা আগামীকালকে বা পরশু তুমি যা যা পড়বা, মনে করো ফিজিক্সের এই পড়বা, কেমিস্ট্রির এই পড়বা বা হিসাব বিজ্ঞানের এই পড়বা, এই বিষয়গুলোকে তোমার লিখে রাখতে হবে। এতে কি হবে? একটা ডিসিপ্লিন ওয়েতে তুমি পড়তে পারবা। এইবার এটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, ইউজ রিওয়ার্ডস। হোয়াট ইজ দ্যাট মিনস? ইউজ রিওয়ার্ডস মানে হলো যে আমরা আসলে মনে করো কি বলি, ছোটবেলাতে আমরা এরকম করতাম, ধরো কোনো একটা কাজ পারছি আমরা কি ইউরকা বা ইউরে এরকম করতাম না? মানে উল্লাস প্রকাশ করা, উচ্ছ্বাস প্রকাশ করা। ধরো তুমি চিন্তা করলা যে ঠিক আছে আমি মোটামুটি 40-45 মিনিট পড়ার পর আমি এক কাপ কফি খাবো, এই কফিটা কিন্তু তোমার জন্য একটা রিওয়ার্ড। অথবা তুমি চিন্তা করতে পারো যে আমি জাস্ট কি বলা যেতে পারে, এই আগামী এই 15টা অঙ্ক করার পর আমি একটা গান শুনবো। তো এগুলো ছোট ছোট রিওয়ার্ড। অথবা মনে করো তুমি কোনো না কোনোভাবে নিজেকে সন্তুষ্ট করতে পারো এমন কিছু একটা পুরস্কার দাও, যে আমি এইটা পড়ার পর আমি 1 ঘন্টা একটু ঘুমাবো। তাহলে এগুলো সব হচ্ছে তোমার নিজেকে রিওয়ার্ড দেওয়া। এবং দেখে মেয়েটা কত উল্লাসিত হয়ে আছে কোনো একটা কাজ করে, সে সফলতা পাইছে বা কোনো একটা কাজ করে সে সাকসেস পাইছে, সো সে খুব প্রাউড যে না ঠিক আছে আমি পেরেছি। সুতরাং তোমার নিজেকে রিওয়ার্ড দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। এই রিওয়ার্ডটা তুমি যা পছন্দ করো তুমি সেটা করবা, জাস্ট তুমি যেটা পছন্দ করো, এটা নিজেকে নিজে রিওয়ার্ড দেওয়া বলে। এবং এটা তোমার দেখবা ইন্সপায়ারেশন অনেক বাড়িয়ে দিবে, কাজ করার অনেক বেশি পরিমাণ উদ্বুদ্ধ করবে তোমাকে। এরপর 7 নম্বর পয়েন্ট হচ্ছে মেক ডায়াগ্রামস অ্যান্ড প্র্যাকটিস ইন্টারলিঙ্কিং আইডিয়াস। এখানে এই চিত্রে দেখা যাচ্ছে একটা মানুষ কত কিছু ভাবতেছে না, কত ধরনের চিত্র নিয়ে সে কি কি যেন করতেছে। এটা মানে হলো তুমি যখন পড়তে থাকবা কোনো কিছু, তুমি যে সাবজেক্ট পড়ো তোমার ইমাজিনেশন পাওয়ারকে বাড়াতে হবে। কথাটা বুঝো আমি কি বলছি। ধরো তুমি ম্যাথ পড়তেছো, তো ম্যাথ পড়ার সময় তুমি চোখ বন্ধ করে ম্যাথের ইকুয়েশনগুলো যেন তো মাথার মধ্যে এক নজর জাস্ট মানে খেলিয়ে দিতে পারো যে কি 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 হইতেছে। একটা ইন্টিগ্রেশন করতেছো, তার ইন্টিগ্রেশনে কার পরে কি কার পরে কি কার পরে কি, একদম চোখ বন্ধ করে যেন সবগুলো ইকুয়েশন তোমার ব্রেনে চলে আসে। বা মনে করো তুমি একটা জ্যামিতি করতেছো, সেই জ্যামিতির চিত্রটা যেন তোমার মাথার মধ্যে চোখ বন্ধ করলেই অটোমেটিক্যালি অ্যানিমেটেড হয়ে আঁকা হয়ে যায়। তুমি ফিজিক্সের কোনো একটা প্রবলেম পড়তেছো যে কোনো একটা ঘোড়া ঢালু গাড়িতে উঠে যাচ্ছে উপরের দিকে, ঢালু গাড়ি টেনে উপরের দিকে উঠে নিয়ে যাচ্ছে। তাহলে একটা ঢালু রাস্তা যদি ঘোড়া টানতে টানতে কোনো একটা গাড়িকে টেনে তুলে, এই দৃশ্যটা কেমন এটার সাথে সাথে তোমার ব্রেনের মধ্যে আনতে হবে। তাহলে কি হবে? ইউর ইমাজিনেশন পাওয়ার উইল বি ইনক্রিজড। আর তোমরা জানো আলবার্ট আইনস্টাইনের একটা কথা আছে
যে ইমাজিনেশন ইজ বেটার দ্যান নলেজ, কারণ নলেজ অলরেডি মানুষ গেইন করে ফেলেছে, আর ইমাজিনেশন থেকে যা পাওয়া গেছে সেটা এখন আসে নাই। সো তোমার ইমাজিনেশন পাওয়ারকে অনেক বাড়াতে হবে। এটাকে বলা হচ্ছে যে তোমার ডায়াগ্রাম এবং তোমার ইন্টারলিঙ্কিং আইডিয়াস এগুলোকে সবসময় মাথার মধ্যে ঘোরাতে হবে। এই কথাটা কিন্তু 8 নাম্বার আমি এবার বলেছি, লার্ন টু ভিজুয়ালাইজ থিংস। এই কথাটা মানে হচ্ছে যে তুমি যা কিছু পড়তেছো, দেখো এখানে একটা মানুষ পড়তেছে, এখানে অ্যাটমের একটা চিত্র আছে, ওখানে চুম্বকের একটা চিত্র আছে, ওখানে প্রিজম আছে, ওখানে অ্যামিটার আছে, এখানে বাল্ব আছে, কত কিছু আছে। মানে সে যা পড়তেছে সেটাকে সে যেন ভিজুয়ালাইজ করতে পারে, সে চোখ বন্ধ করার জন্য জিনিসপত্রগুলোকে দেখতে পায়। সো ডায়াগ্রাম এবং ভিজুয়ালাইজেশন এই দুইটা জিনিসই কিন্তু তোমার জন্য খুব দরকারি। যেমন অনেকে অঙ্ক মনে করো দেখতেছে, ওর তো কোনো লাভই হবে না। তুমি অঙ্ক যখন বই খুলছো তখন তোমার দায়িত্ব হচ্ছে লেখা, এবং তুমি মনে রাখবা লেখার সময় আমাদের ব্রেন একদম 100% কাজ করে, না হলে তুমি লিখতে পারবা না। তুমি চিন্তা করো, তুমি গান শুনতেছো, উপর দিকে তাকে লিখতে পারবা না। লেখার সময় তোমার ব্রেনকে 100% মনোযোগ হতে হয় তোমার অক্ষর গঠনের জন্য। সুতরাং তুমি চেষ্টা করবা সবসময় লেখার জন্য, এটা তোমার ভিজুয়ালাইজেশন পাওয়ারকে বাড়াবে। এবার ওই গুলিমুলি বাবু 9 নম্বর পয়েন্ট হচ্ছে রিটেল দ্য স্টোরি টু ইয়োরসেলফ। এটা মানে হলো তুমি যা যা কিছু পড়লে এই স্টোরিটাকে তুমি তোমার নিজেকে বারবার বলো। কারণ এই ছেলেটা কি করতেছে, এই বাবুটা দেখো আয়নার সামনে যে সে সুন্দরভাবে নিজেকে দেখতেছে, মানে হি ইজ ফোকাসিং হিমসেলফ, সে দেখতেছে সে কেমন, তার আঙুল কেমন, এগুলো সে দেখতেছে। সো তুমি যেটা করো, তুমি মনে করো বাংলা পড়তেছো বা ইংরেজি পড়তেছো বা ফিজিক্স পড়তেছো, তুমি এই জিনিসটা নিজেকে বলো যে আমি কি পড়লাম আসলে আজকে। আচ্ছা আমি আজকে কি পড়ছিলাম, আমি গ্র্যাভিটি পড়ছিলাম, গ্র্যাভিটিতে আমি কি পড়ছিলাম, স্যাটেলাইট পড়ছিলাম। আচ্ছা ওই স্যাটেলাইটটা যেন কেন পৃথিবীর চারপাশে ঘোরে, ও আচ্ছা পৃথিবীর গ্র্যাভিটি আছে, এই গ্র্যাভিটির ফলে আসলে কি একটা কেন্দ্রমুখী বল কাজ করে, এবং এই কেন্দ্রমুখী বল স্যাটেলাইটটাকে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করায়। এভাবে নিজের সাথে নিজে ডিসকাস করো, তুমি যা পড়লে নিজেকে শেখাও, নিজেকে বলো। তা এইটাকে আমরা বলি হচ্ছে রিটেল দ্য স্টোরি টু ইয়োরসেলফ। তাহলে কি হবে জানো, ওই জিনিসটা তোমার ব্রেনে গেঁথে যাবে। 10 নম্বর পয়েন্টটা হচ্ছে টেক নোটস অ্যান্ড অর্গানাইজ ইয়োর থটস। এটা আমি কিছুক্ষণ আগে একটু ক্লু দিয়েছিলাম যে তুমি যখন কোনো কিছু পড়াশোনা করছো তখন তোমার দায়িত্ব হচ্ছে নোট করা, লেখা। লিখলে সেই জিনিসটা ব্রেনে বেশি পরিমাণ গেঁথে থাকে, এবং এইটা তুমি অবশ্যই তুমি যখন লিখবা তোমার যে চিন্তা ভাবনাগুলো সেগুলোকেও লিখবা। তোমার থটস বা তোমার চিন্তা ভাবনাগুলোকে যখন তুমি অর্গানাইজ করতে পারো তখন এটা তোমাকে অনেক বেটার আউটপুট দিবে। ঠিক আছে, সুতরাং আমাদের 10 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাকে নোট লিখতে হবে এবং আমার চিন্তা ভাবনাগুলোকে অর্গানাইজ করতে হবে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে চাঙ্কিং। এখন হোয়াট ইজ দিস চাঙ্কিং? একটা কুমির একটা হরিণকে মুখের মধ্যে নিয়ে আছে, তো এই বিষয়টা মানে কি আমি তোমাকে একটু বলি, ঘটনাটা কি বোঝাচ্ছে, চাঙ্কিং মানে কি। তোমার কি মনে হয় কুমির একবার এটাকে খেতে পারবে? পারবে না। কিন্তু কুমির একটা মজার ট্রিক্স আছে, এটাকে বলে ডেথ রোল। ওই শিকারটাকে যখন ধরে, এই তোমরা ওদের ভয় পেয়ে এটা দেখে, কুমির যখন কোনো শিকারকে ধরে তখন কুমির কী করে, শিকারি মানে শিকার থেকে ছোট কামড় দিয়ে সে তার বডিকে এরকম 3-4টা রোটেশন দেয়। রোটেশন দিলে কী হয়, মাংসটা পেঁচিয়ে ছিঁড়ে চলে আসে, কুমির সেটাকে খায়। এটাকে বলা ডেথ রোল। এবং এই ডেথ রোলের ফলে সে ছোট চাং তৈরি করে এবং চাংগুলোকে সে খায়। এটা মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে তুমি কোনো একটা কাজ করতেছো বা পড়তেছো, এটাকে বিশাল প্রজেক্ট মনে না করে এরকম ছোট কোয়ান্টাইজড চাঙ্ক হিসাবে চিন্তা করো। যে ঠিক আছে আমি আজকে ফিজিক্সের 3টা চ্যাপ্টার পড়বো, বা আমি আজকে 100টা ম্যাথ করবো, তো 100টা ম্যাথ তোমার একবার করার দরকার নেই। আমি এই যে বসলাম, এই যে 15টা ম্যাথ করছি, আবার পরে বসলাম আবার 15টা ম্যাথ করেছি। দিস ইজ কল্ড চাঙ্কিং। মানে তুমি ভেঙে কাজ করো, যে আজকে আমি এতটুকু করলাম, কালকে আমি এতটুকু করলাম, পরশু আমি এতটুকু করলাম। এভাবে চাঙ্ক ওয়েতে তুমি যদি কাজ করো তাহলে দেখবো তোমার জন্য কাজটা করা অনেক সহজ হয়ে যাবে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে ফোকাস অ্যান্ড মোটিভেশন ফর ইয়োর গোল। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আমি আগে সবগুলো জিনিস করলাম, বাট আমি যে কেন করতেছি সেটা আমি জানি না, তাহলে তো হবে না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মোটিভেশন ডিফারেন্ট। যেমন তুমি নিশ্চয়ই জীবনে কোনো একটা স্বপ্ন দেখো, সেই স্বপ্নটাকে সবসময় নিজের মনের মধ্যে লালন করতে হবে, এবং লালন করার জন্য দেখো আমি কি লিখেছি, কিপ ইউর ড্রিম অ্যালাইভ অ্যান্ড অলওয়েজ স্টে ফোকাসড। সবসময় তোমার নিজেকে ওই স্বপ্নটা দেখাতে হবে যে আমি আসলে কী চাই, আমার জীবনের কাছে আমার প্রত্যাশা কী, এবং সেই প্রত্যাশা পূরণ করার জন্য আমাকে কী কী করতে হবে। সুতরাং অবশ্যই তোমাকে তোমার গোল, দেখো এই লোকটা কিন্তু হাঁটতেছে এবং সে কিন্তু জানে ওখানে সে যাবে। সুতরাং তোমার সমস্ত ডিস্ট্রাকশন যদি বাদ দাও তখনই কিন্তু এই লোকটা সাকসেস পাওয়া যাবে। এবং দেখো একটা খুব ডেডিকেটেড একটা চিত্র, দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ডায়াগ্রাম, যে একটা মেয়ে সে সম্ভবত কোনো একটা দৌড় বা কোনো একটা কিছু করছে, এবং তার অ্যাটিটিউড, তার ফোকাস দেখো, সে জানে যে আমার এখান থেকে ওই পর্যন্ত এই কয়েক সেকেন্ডের মধ্যে যাইতে হবে। সুতরাং ফোকাস অন ইউর ড্রিম। তুমি যা স্বপ্ন দেখো, তুমি যা চাও, সেই জিনিসটা যেন সবসময় তোমার মনের মধ্যে সবসময় আসতে থাকে। 13 নম্বর, নো ইউর ব্রেন স্পিক আওয়ার। দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আমাদের ব্রেন কিন্তু সবসময় একরকমভাবে কাজ করে না। যেমন সকালে ঘুম থেকে ওঠার পর তোমার ব্রেন
একদম নির্ভেজাল থাকে, দেখবা খুব স্মুথলি যা পড়বা তাই মনে থাকে। এবার আস্তে 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 ব্রেকফাস্ট করার পর আশেপাশে সাউন্ড, অমুক আসতেছে, খেলতেছে, অমুক করতেছে, অমুক দেখা যাচ্ছে, সব কিছু নিয়ে তোমার ব্রেন আস্তে আস্তে ডিস্ট্র্যাক্ট হতে থাকে। সুতরাং তোমার ব্রেনটা সব থেকে যখন বেশি কার্যক্ষম থাকে, এর একমাত্র তুমি জানো যে কখন তোমার ব্রেন সুপার কুল থাকে। যখন তোমার ব্রেন সুপার কুল থাকবে তখন সুপার ডিফিকাল্ট জিনিসটা তুমি ধরবা, যে আমার ব্রেন এখন ঠান্ডা আছে, এখন আমি সব থেকে ডিফিকাল্ট জিনিসটা ধরবো। সুতরাং তোমার ব্রেনের এই বিষয়টাকে জানতে হবে যে আমার সব থেকে হাই প্রোডাক্টিভ টাইম কোনটা। হাই প্রোডাক্টিভ টাইম যেটা, সেইখানে তুমি সব থেকে ডিফিকাল্ট জিনিসটাকে সলভ করার চেষ্টা করবা। আর যখন দেখতেছো যে না আশেপাশে একটু নয়েজ আছে, সাউন্ড আছে, তুমি কি করতে পারো, রিভাইজ দাও। ক্লিয়ার? সো দিস ইজ কল্ড যে নো ইয়োর ব্রেন স্পিক আওয়ার। এইটা কিন্তু তোমার জানতে হবে। দিস ইজ কল্ড নো দাই সেলফ। যে আমি তো জানি যে আমি দিনের মধ্যে কী কী করি, কখন আমার ব্রেন সতেজ থাকে, কখন আমি জিমে যাই, এই বিষয়গুলো জানতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার 14 নম্বর পয়েন্ট হচ্ছে হ্যাভ সামওয়ান টু হেল্প ইউ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। এটা তুমি কি করতে পারো, তোমার আশেপাশে কোনো একজন মানুষ বা আশেপাশের এমন কাউকে তুমি তোমার জন্য সেট করো যে তোমাকে টুকটাক হেল্প করতে পারে। এই হেল্প কিন্তু আমি টাকা পয়সা হেল্প বলতেছি না, জ্ঞান পরামর্শ হতে পারে, বা এমন হতে পারে যে তুমি যা পড়েছো সেটা মন করে তুমি তারা বলতেছো, বা তুমি যে সমস্যায় পড়তো সেটাকে তুমি তার সাথে মন খুলে শেয়ার করতেছো। এরকম একটা মানুষ বা একাধিক মানুষ তোমার লাইফের জন্য থাকে, যে যাদেরকে তুমি তোমার নিজেকে হেল্প করার জন্য ডাকতে পারো। ক্লিয়ার? এটা তোমার লাগবে। এবার 15 নম্বর পয়েন্ট হচ্ছে স্টাডি ইন গ্রুপস। এটা খুব কাজের। দেখ, এখানে অনেকগুলো মানুষ, অনেকগুলো স্টুডেন্টস একসাথে বসে গ্রুপ স্টাডি করতেছে। গ্রুপ স্টাডি করলে কি হয়, ধরো এ একটা জিনিস পারে, এরা পারে না, তখন এ তাদেরকে শেখাই দিতে পারে যে দোস্ত এভাবে করতে হবে। বা এ একটা জিনিস পারে, এরা পারে না, তখন কি মিউচুয়াল আইডিয়া শেয়ারিং হয়। এই মিউচুয়াল আইডিয়া শেয়ারিংয়ের সময় কথা হয়, ভয়েস, এই কথাগুলো আমাদের কানে যায়, এবং কানে যাওয়ার সময় কি হয়, কানে যাওয়ার সময় দেখা যায় যে এই প্রবলেমটা আস্তে আস্তে সবাই পেরে গেছে। সুতরাং স্কুল লাইফে থাকো বা কলেজ লাইফে থাকো বা ইউনিভার্সিটি লাইফে থাকো, তোমরা চেষ্টা করবা সময় পেলে বন্ধুরা মিলে একটু গ্রুপ স্টাডি করার জন্য, প্রবলেমগুলো নিয়ে বন্ধুরা শেয়ার করবা। দিস ইজ রিয়েলি অসাম, এটা অনেক কাজ দেয়। আর 16 নম্বর পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, কি সুন্দর করে ঘুমায় আছে দেখো, স্লিপ 7 to 8 hours পার ডে অ্যান্ড ইট হেলদি ফুড। এটা মানে হচ্ছে যে তোমাকে প্রতিদিন অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা সময় ঘুমাতে হবে, অ্যাটলিস্ট। কারণ আদারওয়াইজ তুমি যা পড়েছো এগুলো তোমার ব্রেনে লেয়ার বাই লেয়ার সজ্জিত হতে পারবে না। এবং তোমাকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খেতে হবে। সুষম খাবার মানে হচ্ছে ধরো পর্যাপ্ত পরিমাণ শাকসবজি, ফল, যেখান থেকে তুমি প্রচুর গ্লুকোজ সাপ্লাই পাইতে পারো, কারণ গ্লুকোজ আমাদের ব্রেনকে কিন্তু অনেক কাল্টিভেট করে। সুতরাং তোমার খাবারটা যেন অনেক পরিমাণ মানে হেলদি খাবার হয়, একদম খুব গরিবের মতন। মনে করো গরিবের মতন কথাটা আসলে মাই ল্যাঙ্গুয়েজ, মানে গরিবের মতন বলতে বোঝাচ্ছে এরকম যে তুমি মনে করো টাকা বাঁচাইতেছো, বা তুমি মনে করো খাইতেছো না, না খেয়ে বডিকে কষ্ট দিচ্ছ, এইরকম পরিমাণ স্ট্রেস নিজেকে দেওয়া দরকার নেই। ঠিক আছে? মানে পৃথিবীতে গরিব মানুষও খাবার খায়, ধনী মানুষও খাবার খায়, দুইটা মানুষের খাবারের ধরন কিন্তু ভিন্ন। ক্লিয়ার? ধনীরা মনে করো সে কী করতেছে, সে লাক্সারিয়াস ফুড খাইতেছে, মনে করো আস্তে আস্তে খাসি রোস্ট খাইতেছে, ও তোমার দরকার নেই, ও তো আনহেলদি খাবার। তুমি কম দাম দিয়ে অনেক হেলদি খাবার খাইতে পারো, যেগুলো তোমার বডির জন্য অনেক উপকারী। সুতরাং খাবারের মধ্যে কিন্তু ধনী গরিব নাই, আমি বলেছি যে হেলদি ফুড, যে খাবারগুলো তোমার বডির জন্য হেলদি, সেই খাবারগুলো খাবে। তো এই যে তোমাকে আমি 16টা ট্রিক্স দেখালাম, এই এই ট্রিক্সগুলো তুমি যদি ইউজ করো লাইফে, আমার বিশ্বাস তুমি খুব কম সময় অনেক বেশি পরিমাণ অর্জন করতে পারবে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক অথবা কর্মক্ষেত্রে হোক। তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা রইল। অবশ্যই চেষ্টা করো স্যার যে টিপসগুলো দিলেন এগুলো যেন তুমি মানতে পারো। ভালো থেকো সকলে, আবার দেখা হবে।